দিল্লি সফর বাতিল করে হঠাৎ কেন চীনের দিকে ঝুঁকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পেয়েও কেন তিনি ভারত সফরে না যাওয়ার মতো এত বড় একটি সিদ্ধান্ত নিলেন? অন্যদিকে দেশের ভেতরেই বা কেন তাকে রাতের বেলা ঢাকার বাইরে থাকতে কড়াভাবে নিষেধ করছেন প্রবীণ রাজনীতিকরা? বরিশালে গাড়ি বহরে ইটের টুকরো পড়ার ঘটনা কি নিছকই কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? রাজীব গান্ধী বা শিনজো আবের মতো ভয়াবহ কোনো পরিণতির দিকে কি এগিয়ে যাচ্ছেন তিনি? দেশের ভূরাজনীতি এবং সরকার প্রধানের জীবনের নিরাপত্তা নিয়ে আজ আমরা এমন কিছু সমীকরণ মেলাবো যা হয়তো এর আগে কেউ ভাবেনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পেয়েছিলেন তারেক রহমান। খুব দ্রুতই তার ভারত সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। কূটনৈতিক ও ভূরাজনৈতিক নানা সমীকরণে আপাতত ভারত সফরে যাচ্ছেন না তিনি। কিন্তু কেন এই মুহূর্তে দিল্লি সফরকে স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং মনে করছে ঢাকা? এর পেছনে কি শুধুই চীনের ফ্যাক্টর, নাকি ভারতের হাসিনা কার্ড? রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক। এর পেছনে মূলত তিনটি বড় সমীকরণ কাজ করছে। প্রথম সমীকরণটি হলো আস্থার চরম সংকট ও গঙ্গা চুক্তি। আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে বহুল আলোচিত গঙ্গা পানি বন্টন চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তিটি বহাল রাখতে ঢাকার পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হলেও দিল্লি তাতে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। ফলে দুই দেশের সরকার প্রধানের সফরের জন্য যে ন্যূনতম আস্থার পরিবেশ দরকার তা এখন পুরোপুরি অনুপস্থিত। দ্বিতীয় সমীকরণ হলো দিল্লির চাপ প্রয়োগের নীতি ও সীমান্তে উত্তেজনা। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রা শুরুর কথা দিল্লি মুখে বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। উল্টো পুশ ইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অযাচিত হস্তক্ষেপের চেষ্টা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণটি হলো ভারতের হাসিনা কার্ড এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা। গত 10 জুলাই শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ঘোষণা দেন আগামী ডিসেম্বরেই তিনি কর্মী সমর্থকদের নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। বিশ্লেষকদের মতে বিগত সরকারের মতো বর্তমান তারেক রহমান সরকারকেও চাপে ফেলতে দিল্লি আবারও হাসিনা কার্ড ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। আর এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিল্লি সফর বাতিলের পেছনে আরও একটি বড় সমীকরণ হলো বাংলাদেশের সাম্প্রতিক চীন সফর। জাতীয় স্বার্থ ভূরাজনীতির সমীকরণ মাথায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে যান। আর এতেই মারাত্মক ক্ষুব্ধ হয় দিল্লি। ভারতীয় গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলো বলতে শুরু করে তারেক রহমান ভারতকে পাশ কাটিয়ে চীনের দিকে ঝুঁকছেন। এমনকি ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরিও এ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে চীনও এই ক্ষেত্রে চুপ থাকেনি। বেইজিংয়ের মুখপাত্র দ্য গ্লোবাল টাইমস ভারতের এই মনোভাবকে সোজাসুজি দাদাগিরি বলে আখ্যা দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছেন যে বাংলাদেশে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে। মোংলা বন্দর ও তিস্তা প্রকল্পে চীনে যুক্ত হওয়ার সম্ভাবনা দিল্লির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে চীনের সাথে যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখা এখন বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য বেশি জরুরি। দিল্লি সফরকে আপাতত দূরে সরিয়ে রেখে ঢাকা এখন বিকল্প ও ভারসাম্যমূলক কূটনীতির দিকে হাঁটছে। চলতি বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তার বদলে ঢাকার সামনে রয়েছে নতুন রোডম্যাপ। আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর জাপান সফর। জাপান সরকার যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রীকে টোকিওতে দেখতে চায়। আগামী 12 আগস্ট ঢাকায় বাংলাদেশ জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সফরের চূড়ান্ত রূপরেখা তৈরি হয়। পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। খুব শিগগিরই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর বা নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই সফরের তারিখ চূড়ান্ত হবে। কূটনীতিবিদদের মতে চীন সফরের পর জাপান ও সৌদি আরব সফর হবে বাংলাদেশের কৌশলগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত। ভারত ছাড়া যে বাংলাদেশকে বিশ্বাস করা যায় না, দিল্লির এই অহংকার ভেঙে দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন যে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা কতটা প্রবল। তবে আন্তর্জাতিক কূটনীতির এই জটিল সমীকরণ মেলানো চেয়েও বর্তমানে দেশের ভেতরে সবচেয়ে বড় যে প্রশ্নটির সামনে এসেছে তা হলো স্বয়ং প্রধানমন্ত্রীর নিরাপত্তা।
ক্ষমতার দেয়াল যত উঁচু হয় মানুষ তত দূরে সরে যায়, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেয়াল ভেঙে মানুষের ভিড়েই হাঁটতে চাইছেন, মিশতে চাইছেন সাধারণের সাথে। নিরাপত্তার বৃত্ত ভেঙে তিনি ঢুকে পড়তে চাইছেন জনগণের মনে। কিন্তু ইতিহাস বারবার মনে করিয়ে দেয়, রাষ্ট্রনেতার প্রতি ভালোবাসা যত বাড়ে তাকে ঘিরে নিরাপত্তা ঝুঁকিও তত বেড়ে যায়। সম্প্রতি বরিশাল সফরের সময় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের দিকে ইটের টুকরো ছোড়ার একটি অভিযোগ সামনে এসেছে। মাদারীপুরের এসপি জানিয়েছেন, এক গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে ইটের টুকরো পড়েছে। এই ব্যাখ্যা হয়তো সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, এ ধরনের ঘটনা কি ভবিষ্যতের জন্য কোনো বড় ঝুঁকির ইঙ্গিত? ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় জনগণের খুব কাছাকাছি থাকা এবং নিরাপদ থাকা, এই দুটির ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন। 1981 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, 1991 সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং 2022 সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে, তারা সবাই নিরাপত্তা বলয়ের মাঝেই হামলায় নিহত হয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, থ্রেট কখনো আগাম জানিয়ে আসে না। কয়েকদিন আগেই রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রবীণ রাজনৈতিক অলি আহমেদ। তারেক রহমান যেন ঢাকার বাইরে রাত্রি যাপন না করেন। তিনি আরও সতর্ক করে বলেছেন, চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয়। কাঁচা প্লেয়ার দিয়ে রাজনীতি বা রাষ্ট্র চালানো যায় না। যারা বর্তমানে তার সাথে আছেন তারা হেড ক্লার্ক থেকে হেডমাস্টার হয়ে গেছেন বলেও তিনি মন্তব্য করেন। অলি আহমেদের এই বক্তব্য হয়তো রাজনীতির মাঠে খুব বেশি পাত্তা পায়নি, কিন্তু শীর্ষ নেতৃত্বের চলাফেরায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তা যে কতটা প্রবল তা এই বক্তব্য থেকে স্পষ্ট। দ্য ডেল্টা গ্রামের এক জরিপে দেখা গেছে 75.3% মানুষ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্ট। অর্থাৎ তারেক রহমানের জনসমর্থন এখন অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেই জনপ্রিয়তা যেমন রাজনৈতিক শক্তি, তেমনি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তা একটি নতুন বাস্তবতাও তৈরি করে। কারণ জনপ্রিয় নেতার চারপাশে মানুষের ভিড় বাড়ে, আর ভিড় যত বাড়ে অজানা ঝুঁকির মাত্রাও ঠিক ততটাই বেড়ে যায়। একজন নেতা মানুষের যত কাছেই যান না কেন, নিরাপত্তা যেন কখনো এক কদমও পিছিয়ে না পড়ে। ক্ষমতার প্রকৃত সৌন্দর্য বিনয়ে হলেও সেই বিনয়কে সুরক্ষিত রাখাই এখন রাষ্ট্রের সবচেয়ে বড় প্রজ্ঞা। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ এবং দেশের ভেতরে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার এই যে প্রবণতা, সব মিলিয়ে তারেক রহমান এখন এক অদৃশ্য খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। একদিকে দিল্লির চাপ, অন্যদিকে দেশের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রু। এই দুই চ্যালেঞ্জ মোকাবেলা করে তারেক রহমান কি পারবেন একটি নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব বিশ্লেষণ ধর্মী ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।